মডেল দেখলাম বলটি কেন উঠছে না, আমি যদি পাইপে ফু দিয়ে বলটি উঠবে কি উঠবে না দেখাও তো। বলটি উঠবে না, কারণ যখন আমরা এই পাইপে ফু দিচ্ছি বলটি নিচে আবার তারপরে বলটি নড়ছে, বলটি নড়ার ফলে বলটির পাশে গ্যাপ সৃষ্টি হচ্ছে, সেই গ্যাপ দিয়ে বলটি নিচে থাকা পাইপ বেরিয়ে যাচ্ছে, তারপরে বলটির নিচে আর চাপ থাকছে না, তাই বলটি উপরে নিয়ে বদমাস পাইপ। এই পাইপে ফাঁসে এনার্জি এটাতে এনার্জি অস্ট্রেলিয়ায় খারাপ কেন? কারণ আমরা জানি যে সব জায়গায় বায়ু আছে, একটা ফুট আছে, আমাদের সব জায়গায় বায়ু আছে, এই বেলুনটা হয়তো ফুল আছে, বেলুনটা হয়তো ফুলছে, ফুটের মাধ্যমে বায়ুটা বেরিয়ে যাচ্ছে। আর যখন ফুলেরা ছেড়ে যাচ্ছে ভিতরে কোনো বায়ু ঢুকতে পারছে না, ফলে ভিতরে বায়ুটা কমে যাচ্ছে, ভিতরে বায়ুটা আরো বেরিয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। যখন ছিটটা ছেড়ে বাইরে ঢুকতে পারছে না, ছিটটা আস্তে আস্তে বাইরে ঢুকছে, ভিতরে বাচ্চা বেড়ে যাচ্ছে, উপরে বাচ্চা কমে যাচ্ছে। মডেলটার নাম হচ্ছে লুডো চক্র খেলা। এটাকে একটার ওপর একটা সাজালাম, এবার এই ওপরের সংখ্যাটিকে দেখে ওপরা দিকে যোগফলটা বলতে হবে। বলো কোনটা দেখে বলবো? ওপরের সংখ্যাটা দেখে ওপরের নিচে সবগুলোর যোগফলটা বলতে হবে। মানে আন্দাজে বলবো না, একটা ট্রিক আছে। আচ্ছা 6 না, সবগুলোর যোগফল, সবগুলোর ওপর আর নিচের যোগফলটা। ওপর আর নিচে কত হবে? 20 20 আমি বলবো 42 হবে। এখানে 2 আছে, এর নিচে 5 আছে, 7। এখানে 1 আছে, এর নিচে 6 আছে, 7। 14, এখানে 5 আছে, এর নিচে 2 আছে, 7। 21, এখানে 2 আছে, এর নিচে 5 আছে, 7। 28, এখানে 4 আছে, এর নিচে 3 আছে, 7। 35, এখানে 6 আছে, এর নিচে 1 আছে, 7। 6টা কোথায় তাহলে? কি আন্দাজে করে বললে? মানে তুমি এর উল্টো দিকে নিচে আচ্ছা কাউন্ট করে ওপরের নিচে যখন সবসময় 7 হয়, তাই 7-এর সঙ্গে ওপরের সংখ্যাটা বিয়োগ করে দিলে নিচের সংখ্যাটা বেরিয়ে যাবে। আচ্ছা, যেমন এখানে 2 আছে, 2 এর সঙ্গে 7 বিয়োগ করলে 5 হয়, এই উল্টো দিকে 5 আছে। আচ্ছা আচ্ছা, এটাই ফিক্স নাকি? হ্যাঁ। কিসে পড়ো তুমি? আমি 6-এ পড়লাম। এই যে মডেলটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো জলচক্র বা ওয়াটার সাইকেলের মডেল। এবার আমরা সাধারণভাবে জলচক্র বলতে কি বুঝি? সাধারণভাবে আমরা জলচক্র বলতে জলের চক্রাকারে আবর্তন, মানে জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে আমাদের বৃষ্টি জল পৃথিবীতে ফিরে আসছে, সেটা হলো জলচক্র। এটাই ঠিক একইভাবে আমরা সবাই জানি যে সূর্যের তাপে বিভিন্ন জলাশয় যেমন পুকুর, নদী, খাল, বিল ইত্যাদির জল সূর্যের তাপে যে বাষ্প হয়ে উপরে ওঠে। এবার আমরা সবাই জানি উপরে বাতাস ঠান্ডা বলে বরফের চূড়ে বরফ জমে। এবার শুধু যে বিভিন্ন জলাশয় থেকেই জল বাষ্পীভূত হয় এমনটা নয়, উদ্ভিদ থেকেও জল বাষ্পীভূত হয়। কিভাবে? উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বাষ্পমোচন করে, এর ফলেও বাষ্প উপরে উঠছে। এবার আমরা সবাই জানি যে উপরে বাতাস ঠান্ডা করে পর্বতের চূড়ায় বরফ জমে। ঠিক একই পদ্ধতিতে বাষ্প শীতল এবং ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়। এই মেঘ এবার বাতাসে থাকা ধূলিকণা এবং বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাই অক্সাইড ইত্যাদির সাথে ঘনীভূত হয়ে জলের মেঘ সৃষ্টি হয়। এই জলের মেঘ এবার বর্ষাকাল যখন আসে তখন আবার পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আবার বৃষ্টির রূপে পৃথিবীতে ফিরে যাচ্ছে। জলের এই যে চক্রাকারে আবর্তন, এটাই হলো জলচক্র। আজ আমরা ফেলে দেওয়া যে মানবদের পরিপাক তন্ত্র, মানে আমাদের শরীরের ভেতর যেসব তন্ত্র থাকে সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। এই মানবদের পরিপাক তন্ত্র প্রায় 9.5 মিটার দৈর্ঘ্য। এবার ধরে নিয়ে এটা মুখ বরাবর এখানে যে আমরা খাবারটি খাই, এখানে থেকে লালা রস যদি লালার মধ্যে দিয়ে বেরোয়,
আবার লালার মধ্যে 3 প্রকারের, প্যারাটাইজ, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এই যে প্যারাটাইজ, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এগুলোর অবস্থান এখানে বোঝানো আছে। কানের পাশে হচ্ছে প্যারাটাইজের অবস্থান, সাবম্যান্ডিবুলার হচ্ছে গলার দুপাশে, আর সাবলিঙ্গুয়াল হচ্ছে জিভের নিচে। এগুলো থেকে লালার রস যেগুলো আমাদের হজমে সাহায্য করে। এইগুলো এছাড়া এখানে এনজাইম পাওয়া যায়, যারা হচ্ছে অ্যামাইলেজ এনজাইম। এনজাইম বা উৎসেচকের একমাত্র কাজ হচ্ছে খাদ্যকে ভাঙা। এও খাদ্যকে ভাঙছে, এবার খাদ্যটা ভাঙবার হজম করতে খাদ্য নিয়ে পাকস্থলীতে পৌঁছয়। আচ্ছা, এখানে তো আরেকটা দাঁড়িয়ে আছে, শ্বাসনালী আছে। শ্বাসনালী আর খাদ্য যদি খুব কাছাকাছি থাকে তাহলে শ্বাসনালীতে খাদ্যটা কেন যায় না? যেতেই তো পারে, কেন যায় না? কারণ ওর দেখবে হাঁ করলে দেখা যাবে যে একটা মাংস পিণ্ডের মধ্যে একটা জিনিস, যারা হচ্ছে এপিগ্লোটিস, বাংলায় বলা হয় আলজি, ওটা কি হয়, ওটা অনেকটা শ্বাসনালী দিকে ঢুকে যখন আমরা শ্বাস নিই তখন কি হয়, তখন ওই প্রেশারটা হালকা সরে গিয়ে আমাদের শ্বাসনালীতে শ্বাসটা চলে যাচ্ছে। এবার আমরা দুটো কাজ একসাথে করতে পারি। যখন আমরা দেখবেন জল খাই তখন শ্বাস নিতে পারি না, যখন আমরা খাবারটা ঘিটি তখন আমরা শ্বাস নিতে পারি না, এটা অসম্ভব। সেই জন্যই তখন তো তাহলে এর মধ্যে প্রেশারটা রয়ে যাচ্ছে, তখন তাহলে খাদ্যটা যখন আমরা খাচ্ছি তখন তাহলে এই পাকস্থলীতে জমা হচ্ছে। আমরা জানি খাদ্যটা পুরোপুরি পরিপাক করতে সাহায্য করে অ্যাসিড। মুখের কাছে যদি অ্যাসিড থাকে মুখটাই পুরো পুড়ে যেত। ওই জন্যই পাকস্থলীতে 3 ধরনের অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। এগুলো কি হচ্ছে, এগুলো খাদ্যটা ভাঙছে ও রস ধরনে পরিণত করতে সাহায্য করছে। এছাড়া এখানে যে এক ধরনের রস রয়েছে যার নাম হচ্ছে পাক রস, যেটি আমাদের হজমে সাহায্য করে। আচ্ছা, এইগুলো যদি অ্যাসিড থাকে এটাও তো নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হয় না? কারণ এর ভেতরে একটা আস্তরণ দেওয়া লাগে যেটা হচ্ছে পাকস্থলীকে আমাদের রক্ষা করে। এর নাম হচ্ছে শ্লেষা, এর নাম হচ্ছে শ্লেষা। এগুলি যকৃৎ বা লিভার। আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে এই লিভার। এর একটা ভালো গুণ আছে, এর যদি কিছুটা অংশ কেটে দিই আবার আগের মতো তৈরি হতে পারে, কিন্তু পাকস্থলী বলুন, পিত্তথলি বলুন তৈরি হতে পারে না। একমাত্র এই যকৃতে আগের মতো তৈরি হতে পারে। এর থেকে রস তৈরি হয় যার নাম হচ্ছে পিত্ত রস। এর পিত্তথলিতে জমা হয়, তারপর ডিরেনল। এর কাজ কি? এ হচ্ছে খাদ্যকে নিঃসৃত করতে সাহায্য করছে। এবার আমরা যে বলি গলব্লাডারের স্টোন, গলব্লাডারের স্টোনে পিত্তথলিতেই হয়, তখন কি হয়, তখন এই পিত্তথলিটা বাদ দিয়ে এই পিত্তনালীকে যুক্ত করে দেওয়া হয়। তখন অনেক সমস্যা হতে পারে, কারণ এটা সঞ্চয় করার জায়গা পিত্তরস না, তখন পিত্তরস সঞ্চয় হয় না, একেবারে ডিওডেনামে এসে পড়ে, তখন গ্যাসের সমস্যা হতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে। অগ্নাশয় বই করা গতি থেকে এক ধরনের রস পরিতে হয় যার নাম হচ্ছে অগ্নাশয় রস, এটি হজমে সাহায্য করে। এছাড়া অগ্নাশয়ে অন্তঃকরণে হরমোন পরিতে হয়, ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন কি হচ্ছে, ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজকে ভেঙে দিয়ে আমাদের শরীরে প্রোটিনে সাহায্য করছে, এছাড়াও শক্তি উৎপাদনে সাহায্য করছে। অগ্নাশয়ে আগে এনজাইমও পরিতে হয় যার নাম হচ্ছে ট্রিপসিন এনজাইম। এনজাইম মানে খাদ্যকে ভাঙবে, এর আর অন্য কোনো কাজ নেই, এও খাদ্যকে ভাঙার কাজটাই করছে। এবার অগ্নাশয়কে আমরা মিশ্রগ্রন্থি বলে থাকি। কেন বলি জানেন? অগ্নাশয় থেকে হরমোন ও এনজাইম দুটো একসাথে করতে, এই জন্য আমরা অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে থাকি। এইখানে তো হজম হওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে, যেগুলো হজম হয়ে গেল সেগুলো কি হচ্ছে, সেগুলো রক্ত জায়গার মাঝে মাঝে সারা শরীর পরে আমাদের শরীরে প্রোটিনের যোগান দিচ্ছে। এতে কে সাহায্য করছে? এই ইনসুলিন সাহায্য করছে অগ্নাশয় থেকে, কারণ ইনসুলিন কি হচ্ছে, ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজকে ভেঙে দিচ্ছে, এইভাবেও সাহায্য করছে। এবার যেগুলো হজম হলো না মানে বর্জ্য পদার্থ, সেগুলো কি হচ্ছে, সেগুলো ছোট নালী মানে ক্ষুদ্রান্তের মধ্য দিয়ে এই বৃহদান্তি বর্ণালীতে প্রবেশ করে। এই ছোট নালী বর্ণালী যুক্ত স্থানের নাম হচ্ছে সিকা। আবার ক্ষুদ্রান্তকে আমরা 3টে জিনিস দিয়ে গঠিত। ক্ষুদ্রান্ত হচ্ছে ডিওডেনাম, ইলিয়াম, জেজুনাম। এবার আমরা জানি এন্ডোস্কোপের সাহায্যে মানুষদের পরিপাক তন্ত্রকে দেখা যায়। এন্ডোস্কোপ সাহায্যে দেখলে দেখা যাবে যে এর ভিতরে দেওয়ালে হাজার হাজার আঙুলের মতো একজন জিনিস যার নাম হচ্ছে ভিলি। এটি কি করছে, এটি আমাদের এই যে এখান থেকে অতল পদার্থটা যাচ্ছে সেটা কি করছে, সেটাই শুষে নিচ্ছে, তার ফলে এটা শক্ত মতো হয়ে যাচ্ছে বর্জ্য পদার্থটা। এবারে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আমাদের শরীর ডান পাশে একদম নিচে অবস্থিত। এটি কোনো কাজে লাগে না, কিন্তু এটা ফেটে গেলে মানুষ মরে যেতে পারে। আর একটা দিনে যখন আদিম যুগের মানে যখন কাঁচা মাছ মাংস খেত তখন এটি হজমে সাহায্য করতো, এখন এমনি পড়ে থাকে। এবার এই বৃহদান্তের মধ্যে যে বর্জ্য পদার্থটা যাবে, বৃহদান্তকে কোলন বলা হয়। কোলনের আবার 4টি ভাগ, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন আর সিগময়েড কোলন। এবার এখান থেকে গিয়ে মলাশয় জমা হয় বর্জ্য পদার্থটা। মলাশয় জমা হওয়ার পরে পায়ুষ্যতে মাধ্যমে বেরিয়ে যায়। খুব সুন্দর, থ্যাংক ইউ। এই মডেলটির নাম হচ্ছে টিউন মাস ডাম্পিং। মনে করেন এটা একটি বিল্ডিং, আর বিল্ডিং এর বাইরে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের ফলে বিল্ডিংটিতে কতবার ঝাঁকুনি হবে দেখো। তাই অনেকবারই ঝাঁকুনি চলে, এতবার যদি কোনো বিল্ডিং এ ঝাঁকুনি হয় সেটা এমনি ভেঙে পড়ে আসবে।
এর মধ্যে একটু ভর যোগ করবো, তারপর দেখবো কতবার ঝাঁকুনিটি হয়। আগের তুলনায় ঝাঁকুনিটি কমে গেল। এর কারণ হচ্ছে যখন বিল্ডিং দিয়ে ঝাঁকুনি হচ্ছে, ভরটি তার বিপরীত দিকে গিয়ে আকর্ষিত হচ্ছে, যার ফলে এটা হচ্ছে গতিটি, সে গতিটিকে কমিয়ে দিচ্ছে। এটা লোক কিছু নেই। হ্যাঁ এটা দেখবো, দাঁড়াও বল। আমার এই মডেলের নাম হলো হাইড্রো ইলেকট্রিসিটি অ্যান্ড রেন ওয়াটার ফিল্টার। হাইড্রো ইলেকট্রিসিটি মানে আমরা সাধারণত জানি জলবিদ্যুৎ। এখানে আমি জলবিদ্যুৎ সাধারণত হয় চলমান নদীতে। এখানে আমি জলবিদ্যুৎকে বৃষ্টিপাতের মাধ্যম দিয়ে এখানে তৈরি করছি। এখানে আমি ছাদের মাথায় একটি ট্যাঙ্ক বসি, যার মাথাটি খোলা। তার মাথার উপরে যে শঙ্খ আকৃতির চোঙ আছে, সেই চোঙের মধ্যে এটা ধরুন বৃষ্টিপাতের জল আমি ইঁদুরের মধ্যে দিলাম, দেওয়ার ফলে এটি ভর্তি হয়ে যায়। তাই নলের মাধ্যম দিয়ে এখানে জলটি পড়ে এটি ঘুরতে দেয়, কারণ এখানে একটি চাপ প্রয়োগ করছে। এখানে একটি মোটর আছে, মোটরের মধ্যে একটি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। মোটরের মধ্যে একটি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমি বর্তনীর মাধ্যম দিয়ে এই পাওয়ার হাউসে পাঠাচ্ছি। এই পাওয়ার হাউসে যাওয়ার ফলে এটি পাওয়ার চার্জ তৈরি হচ্ছে। একটি আলো লাগানো, আলোর বর্তনীগুলি আমি যখনই এই বর্তনীগুলি একসাথে জুড়ে দেবো, এই চলে উঠছে। এর কারণ হলো এটা একটি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হচ্ছে, আর এখানে আমি বৃষ্টির জলকে প্রচলিত করছি। এটা নোংরা বৃষ্টির জল আমি এবার দিলাম। এখানে পরপর 4খানা স্তর আছে, 4টি স্তর। 1 হচ্ছে বড় পাথর, 2 হচ্ছে ছোট পাথর, 3 হচ্ছে চারকোল, 4 হচ্ছে তুলো। বড় পাথরের মধ্যে বৃষ্টির জলে বড় কণা, যেমন বড় বড় পাথর, বড় বড় পাতা ইত্যাদি আটকে যায়। ছোট পাথর ছোট কণা, যেমন নানা বালি কণাগুলো চলে যায়। আর এখানে কয়লা বলতে চারকোলের ব্যবহার করি। চারকোলের মধ্যে এমন গুণ আছে, বৃষ্টির জলে তারা খনিজ পদার্থ না রাসায়নিক পদার্থ এগুলো কয়লা সেটা অ্যাবজর্ব করে দেয়। আর যাই যদি পারে না, সেটা তুলোর মধ্যে গিয়ে আসতে পারে, ফলে বিদ্যুৎ জলে পরিণত হয়। এই জলটি এক ফোঁটা করে বিদ্যুৎ জলে পরিণত হবে। আমি তো এই জলটা নোংরা দিয়েছিলাম, এই জলটা নিশ্চয়ই নোংরা বেরোনো করা ছিল, কিন্তু জানি কি এই জলটা নোংরা না, একদম পরিষ্কার। তাই এই জলটা আমরা বিদ্যুৎ হিসেবে ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ। খুব ভালো বলেছ, থ্যাংক ইউ। যাও। এই মোবাইলটির নাম হলো ঘনত্বের খেলা। এখানে দেখতে পাচ্ছি 3টে লেয়ার সৃষ্টি হয়েছে। এর কারণ হলো এখানে আমরা তেল, জল আর মধু ব্যবহার করেছি। তেলের ঘনত্ব যেহেতু সব থেকে হালকা, তাই সেটা একদম উপরে আছে। জলের ঘনত্ব তারপর হলো মধুর ঘনত্ব সব থেকে ভারী, তাই বেশি হওয়ার কারণে সেটা একদম নিচে পড়ে আছে। একদম নিচে থেকে একটা নাট বল্টু দেওয়া হয়েছে। এই নাট বল্টুর ঘনত্ব সব থেকে বেশি হওয়ার কারণে এটা একদম নিচে গিয়ে পাতিত হয়েছে। আবার দেখতে পাচ্ছি এটা একটা কিশমিশ রয়েছে। এই কিশমিশের ঘনত্ব জল আর তেলের থেকে বেশি, কিন্তু মধুর থেকে কম হওয়ার কারণে এই কিশমিশটা এই মধুর আর জলের মধ্যিখানে লেয়ারটাতে বেশ ভাসছে। আবার দেখতে পাচ্ছি উপরে একটা ছিপি প্রয়োগ করা হয়েছে। এই ছিপির ঘনত্ব সব থেকে হালকা হওয়ার কারণে, কম হওয়ার কারণে এটা সব থেকে উপরে ভেসে রয়েছে। এটাই হলো তড়িৎ বিশ্লেষণ বা বুদবুদের খেলা। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন জল আছে, জলের মধ্যে কিছু NaCl নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে যে বিক্রিয়াটি করতে চলেছি তার জন্য এখানে এখন অনুঘটক রূপে লবণের ব্যবহার করা হয়েছে। আর অনুঘটক হলো এমন একটি পদার্থ যে পদার্থটি বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, কিন্তু বিক্রিয়ার শেষে তাকে আবার অপরিবর্তিত আকারে ফিরে পাওয়া যায়। এখানে নুনের ব্যবহার করার ফলে বিক্রিয়াটার বেগ বেড়ে গেছে। নয়তো আমরা জানি যে জলের মধ্যে দিয়ে তড়িৎ খুবই ধীর গতিতে প্রবাহিত হয়, ফলে বিক্রিয়াটা আমাদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হতো। এখন দেখুন, আমরা এর মধ্যে তড়িৎ পাঠানোর জন্য একটা ব্যাটারি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন, দেখতে হলো প্লাস আর দেখতে হলো মাইনাস।
যেমন বুদুদ বেরোচ্ছে। না আমি এখন যাবো না। কলিং অফ ফায়ার বলে অভিহিত করা হয়। আমাদের একটি এক্সপেরিমেন্ট রয়েছে। শেষ হয়ে গেছে। তুই দে সব বুঝবার জানে। যেমন রাতকানা চোখে অনেক সময় ছানি পড়েছে তার এটা এই অংশকে বলে মিজরেখা এবং এই অংশ বলে লেন্স। এটিকে তারতন্ত্র বলে উদ্ভিদ করা হয়। সব হলো মানুষ শরীরে অন্যতম একটি বড় নিউক্লিয়াস এটিকে অন্যতম। অনেকের চোখে সমস্যা চলে যাও না। এগুলো দেখি আজকে এমনি এসছে বলবো দাদা এইটা বেশানো হয়। লেয়ারটা পড়ছে এই হচ্ছে তারপরে এই লম্বা পুরোটাই দেখতে হবে।
লঙ্কা উড়াবো, দেখবো পরীক্ষা। এটা ঠিক যে বললো, এইটা হচ্ছে আসল হলুদ গুঁড়া। না আসা কি আছে? না আসা কিছু আছে নাকি কি এসছে?